একটা সিপাহীর পরিবারও কিন্তু আজকে কিন্তু নিরাপত্তাহীন হবে যদি কোনো পরিবর্তন হয়। 5ই আগস্টের কথা বলছিলাম যে সেনা প্রধান যেমন করে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার কাঁধে দায়িত্ব নিয়েছেন। এমনকি মাত্র মাস ২ এক আগে তিনি বলেছিলেন, "এনাফ ইজ এনাফ।" তারপরে এখন শুনতে হয় গতকাল তিনি বিশেষ দরবার ডেকেছিলেন। সেই দরবারে তিনি বলেছেন যে তার সদস্যদের কাছে জিজ্ঞেস করেছেন যে তার কর্মকাণ্ডে তার সদস্যরা সন্তুষ্ট কিনা। আমি শুনেছি, জানতে পেরেছি যে তার সদস্যরা বলেছেন যে তারা সন্তুষ্ট। তাহলে মবের ব্যাপারে তারা নাকি অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমি মব বলি না, আমি বলি জঙ্গলি। বাংলাদেশ যে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা জঙ্গলের শাসন চলছে, এর দায় কতটা ইউনূসের, কতটা ওয়াকারের? জনাব সাইফুল আমিন? ধন্যবাদ সুলতানা। প্রথমে আমি আমার পরিচয়টা একটু সংশোধন করি, সেটা হলো আমি সিনিয়র না, আমি শুধুই সাংবাদিক। হ্যাঁ, আমরা আপনি তো আমাদের বস ছিলেন ভাই। আপনি বলতে পারেন এটি না, আপনার হ্যাঁ, আ সিনিয়র এটা একটা ভেগ টার্ম, তো এই জন্য আর কি, এটা হচ্ছে ভেগ টার্ম। আপনার প্রবীণ বলি এনিওয়ান নাই, ক্যান বস জয়েন। আপনি এভারগ্রিন। হ্যাঁ, জি, এনিওয়ান ক্যান জয়েন জার্নালিজম এনি টাইম। হ্যাঁ, জি। সো যাই হোক, আমি এখন অবশ্য সাংবাদিক না, এখন শুধুই আহ, একটা রিটায়ার্ড লাইফ করছি। তো আপনি যে প্রশ্নটা উঠিয়েছেন, আমি আসলে আহ, কাকে দায়িত্বহীন বলবো, কাকে কি বলবো, সেটা আমি আমি শুধু সেনাপ্রধানের দায় দায়িত্বের মধ্যে আমি এটা ইয়ে করি না। কারণ হলো সেনাপ্রধান আহ, কথা দিয়েছিলেন, তিনি শুধু কি নিজেই কথা দিয়েছিলেন নাকি পুরো সেনাবাহিনী কথা দিয়েছিল? আমি তো এই পুরো সেনাবাহিনী সেনাপ্রধানের সাথে সকল জিওসি ইনভলভ, মানে সারা বাংলাদেশে সকল জিওসি ইনভলভ, সকল ব্যাটালিয়ন কমান্ডার ইনভলভ, সকল ব্রিগেড কমান্ডার ইনভলভ, সবাই তো সেনাপ্রধানকে এই শক্তি দিয়েছিলেন যে উনি দায়িত্ব নেবেন এবং দেশকে শৃঙ্খলায় আনবেন, এবং সেটাই উনি বলেছেন। সে ধরেন ওয়াকারুজ্জামান ইজ নট এ পার্সন, ওয়াকারুজ্জামান ইজ এন ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কার মাধ্যমে কতগুলো আহ, আহ, স্তম্ভের উপরে ইনস্টিটিউশন গুলো দাঁড়িয়ে আছে, সেই ইনস্টিটিউশন গুলো কি কি, এইসব গ্যারিসনস, ব্রিগেডস, ব্যাটালিয়ন্স এন্ড প্লাটুনস এন্ড এভরিওয়ান। হ্যাঁ, সর্বনিম্ন একজন কাপ্তান বা ক্যাপ্টেন, যিনি রাস্তায় এখন এই যে লাঠি হাতে দৌড়াদৌড়ি করেন। তো এই সকলের একটা সংঘবদ্ধ একটা শক্তি ছিলেন সেনাপ্রধান, তার কণ্ঠস্বরটা ছিল না পুরো সেনাবাহিনীর একটা কণ্ঠস্বর, তাই তো? ওয়াকারুজ্জামানের কণ্ঠস্বর। আমার বক্তব্য হলো, শুধু ওয়াকারুজ্জামানের উপর দায় দায়িত্ব না, অন্য ওয়াকারুজ্জামানের সমকক্ষ অন্য জেনারেলরা কি করছে? তারা কি ওয়াকারুজ্জামানকে মানে সাবধান করছেন না? তারা কি বলছেন না যে ওয়াকারুজ্জামান একা কিন্তু এর ফলশ্রুতি ভোগ করবেন না, এই ফলশ্রুতি ভোগ করবে পুরো সেনাবাহিনী, একেবারে সিপাহী পর্যন্ত। একটা গ্রামে যে সিপাহীটার পরিবার বসবাস করে, ওই গ্রামের মানুষ দেখছে সেনাবাহিনী নিষ্কর্মণ্য, এবং তারা তাদের প্রতিবেশীকে পীড়ানো হচ্ছে, সেনাবাহিনীর দায়িত্ব নিচ্ছে না। এই সিপাহীর পরিবার পরবর্তীতে কি পর্যায়ে যাবে? আপনি তো বলছেন যে আজকে সে ধরেন আমাদের সাবেক সিএসি বীর মুক্তিযোদ্ধা, তার উপরে এই হামলার পর আমাদের এই রিয়াকশন। আপনি এই রিয়াকশন হওয়ার কারণটা কি জানেন? এটা আমাদের মানসিকতা হলো কি, আমরা সিভিল সোসাইটি বলে যে জিনিসটা উচ্চ উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত সুশীল সমাজের একটা প্রতিনিধিরা আমরা রিয়াক্ট করছি। কিন্তু আমরা কি একবারও ভেবেছি ওই সিএসির বাড়িতে তার সন্তানরা আছে? একবারও ভেবেছি তার সিএসির বাড়িতে তার নাতি নাতনিরা থাকতে পারে? একবারও ভেবেছি সিএসির বাড়িতে যদি কাজ করে এমন কর্মীরা থাকেন, তাদের মানসিক অবস্থা কি হয়েছে? আমি সিসির কথা বলি না, জাতি হিসাবে এই সবার কাছে কিন্তু আমরা ছোট হয়েছি, এবং সেটা কার কারণে? সেনাপ্রধান এক, তার প্রতিষ্ঠানের কারণে। শুধু সেনাপ্রধান একা দায়িত্বহীন না, কিন্তু পুরো সেনাবাহিনী এই দায়িত্বের মধ্যে পড়বে। এবং এই সেনাবাহিনী আজকে অনেকেই এইভাবে বলেন যে আজকে আহ সাবেক সিইসির গলায় মালা পড়ছে, আপনার গলায় মালা পড়ে, এই জন্য বিবৃতি দিচ্ছে। আপনি দেখছেন 30 বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে বসছে। এই বুদ্ধিজীবীরা কারা? যারা লাল বদর, ওই লাল বাহিনী নিয়ে নামছিল, আপনি শহীদুল আলম অমুক তমুক। কেন জানেন? কারণ তারা ভয় পেয়েছে যে তারা আজ থেকে 2 মাস পর বা 3 মাস পর যখন একটা গণতান্ত্রিক পরিবর্তন, তাদেরকেও কিন্তু এরকম পিটান লাগা হবে। এই যে সুশীলরা ভয় পেয়েছে, কার ভয় পেয়েছেন? কারণ সাধারণ মানুষ পিটাবে তখন এই নেতারা পিটাবে না। এবং সেনাবাহিনী এই একটা জায়গাতে মিস করতেছে তাদের, মানে যে ওয়াকারুজ্জামান ইজ নট দি পার্সন যাকে আমরা দায়িত্ব নিব। আমি পুরো সেনাবাহিনী দায়িত্বহীন হচ্ছে, এবং তার পুরো সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে সর্বত্র নিরাপত্তাহীন করছে। কারণ সিপাহী তো তার সিপাহীর পরিবার কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারে না, কিন্তু সিপাহী অন্য একটা সিপাহীর কর্মকাণ্ডের কারণে ওই পরিবারটা অন্য আরেক জায়গার আরেকটা পরিবার কিন্তু নিরাপত্তাহীন হবে। এই যে পুরো সমাজটা নিরাপত্তাহীন হয়ে পড়েছে, যে এই সেনাবাহিনীর এই নিষ্কর্মণ্য, যেটাকে আপনি বলছেন সেনাপ্রধানের, আমি বলবো সেনাবাহিনীর। আর অন্য কোনো জেনারেলরা কি
সৎ সাহসে এসে বলতে পারছেন না যে ভাই এটা আপনি যা করছেন এটার সাথে আমরা একমত না, লেট আস ডু সামথিং উইচ ইজ ডিফারেন্ট ওয়ান। দেয়ার আর লট অফ আদার লিডার্স ইন হোল ইনস্টিটিউশনাল স্ট্রাকচার। আপনি সেখানে চিফ অফ জেনারেল স্টাফ আছে, কোয়ার্টার মাস্টার জেনারেল আছে, আমাদের ডিজিএফআই চিফ আছে, এসএসএফ প্রধান আছেন, তারপরে এরকম বহু প্রেসিডেন্ট গার্ডের প্রধান আছেন, মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট আছে, মিলিটারি সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার আছেন, আর্ম ফোর্সেস ডিভিশনের একজন পিএসও আছেন, কতজন। এবং আপনি যদি হোল লট অফ লিডারশিপ দেখেন, এখানে 80-90 জনের মতো হোল লট অফ লিডারশিপ, যারা গ্যারিসন কমান্ডার, অমুক কমান্ডার, তমুক কমান্ডার, অমুক জায়গায় সব কমান্ডার কিন্তু তারা। তো কমান্ডাররা এক হয়ে কি তার নেতাকে বলতে পারছে না যে ভাই ওই যে উনি যেটা বলেছিলেন 2 মাস আগে, এনাফ ইজ এনাফ, ওরা কি বলতে পারছে না? ওদের প্রেশার ওনার উপর আসা উচিত না? সো আমি, সুলতানা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট গোয়িং টু এ পার্সন, আই এম নট গোয়িং এগেনস্ট, আই এম গোয়িং টকিং এগেনস্ট অ্যান ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনের পুরো বাংলাদেশ নির্ভর করেছিল। তার কথাকে ওই ইনস্টিটিউশনের কথা মনে করেছিল। সেনাপ্রধানের কথা তো কথা না, তার হাতে একটা রাইফেল থাকতে পারে, তার হাতে সে তো আর 10 হাতি ইয়ে না, কিংবা দুর্গা না যে সে একাই সব জয় করবে। তাকে তো তার বাহিনী নিয়ে করতে হবে। সে বাহিনী এখন কোথায়? এই লিডারশিপ এখন কোথায়? এর আর আরেকটা হলো, আমাদের অনেক দোষ দেওয়া হয় যে আমাদের প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতাবান, আমাদের মন্ত্রিসভাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু সেনাবাহিনীতে ইজ নট দ্যাট টাইপ অফ স্ট্রাকচার, আই টেল ইউ। ঢাকা ব্রিগেড কমান্ডার অনেক লোয়ার অফিসার, ঢাকা একজন ব্রিগেডিয়ার, বাট তারও কিন্তু সে আছে অ্যাবাউট ঢাকার সেনানিবাস, ওইটা সিকিউরিটির ব্যাপারে, ওখানে কিন্তু সেনাপ্রধানের কোনো ইয়ে নেই। সো ইটস অ্যান ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন প্রত্যেকটা স্ট্রাকচারে ক্ষমতা দেওয়া আছে, ইনস্টিটিউশন প্রত্যেকটা স্ট্রাকচারে কথা বলার ব্যাপার আছে। ইটস অ্যান ইনস্টিটিউশন। আপনি আশ্চর্য হবেন যে এইখানে দরবারের নামে যেটা হয় সেটা কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেস, এভরিওয়ান ক্যান টক। একটা সিপাহী কথা বলতে পারে, একটা মেজর জেনারেল কথা বলতে পারে। সো ইটস অ্যান ইনস্টিটিউশন যেটা ডেমোক্রেটিক্যালি, কিন্তু আলটিমেটলি ওদের অনেক স্ট্রিং, অনেক সূক্ষ্ম নীতিমালা, নিয়ম, আইন শৃঙ্খলা, কিন্তু এরা কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স, যেখানে একটা সিপাহী কথা বলতে পারে দরবারে গিয়ে, আবার একজন জেনারেলও কথা বলছে। সো কোথায় সবার দায়িত্ব? কোথায় কমান্ডাররা? সব কি কমান্ডার নিখোঁজ হয়ে গেছে? আপনি ইয়াতে কেন যে গাজাতে যে ইসরায়েল হামলা করেছে, আপনি কি ওদের সকল লিডারশিপ মেরে দেওয়ার পরে কি এই হামাস কি ইয়ে করছে না, বাধা দিচ্ছে না? ইরানের সকল লিডারশিপ কিল করে দেওয়া হলো, সেই সুলাইমানি থেকে শুরু করে কাকে না কিল করা হলো, ঘোষণা দিয়ে সারা দুনিয়াতে কিল করে, কিন্তু তার কি থেমে আছে? থেমে নেই। কিন্তু আমাদের সেনা প্রধান এবং আমাদের লিডাররা কোথায়? ধরেন আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বললো যে আমি ব্যক্তিগতভাবে এটা করতে চাই না, তাহলে অন্য লিডারশিপ কোথায়? ওয়ার আর দে? তারা কেন গুহার মধ্যে লুকিয়ে আছে? প্রত্যেকে তো গুহার ভিতরে লুকিয়ে আছে, প্রত্যেকটা জিওসি গুহার মধ্যে লুকিয়ে আছে। আপনি একজন অফিসার, খুব সম্ভবত রংপুর বা কোথায়, রংপুরে একজন ব্রিগেডিয়ার যে ওই মব থামিয়েছিলেন, এই যে ইয়ের জাপা প্রেসিডেন্ট, ওনার বাড়িতে যে ঠিকিয়েছিলেন, এবং উনি ওখানে সার্জিসের সঙ্গে কথা বলেছিলেন। হ্যাঁ, কথা না, সার্জিসকে উনি টাইট করেছেন, সেই ব্রিগেডিয়ারটা কোথায়? তারপরে তো তার আর কোনো ভূমিকা নাই, কারণ জানেন, কারণ হলো সেই ব্রিগেডিয়ারের ক্ষমতা ইয়ে করা হয়েছে। সো লিডারশিপ এখানেও সেনাবাহিনী আজকে যে পর্যায়ে এসে বসছে, এটা শুধুই মাত্র আমরা কিন্তু দেখছি ওয়াকারুজ্জামানকে। ফুল লিডারশিপ ইজ ফেইলিং, ফুল লিডারশিপ, দ্য হোল আর্মি লিডারশিপ ফেইল। তাহলে তো এই যে আমরা যেমন ওই কে এম নুরুল হুদাকে যেরকমটি দেখলাম, সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের তো একই পরিণতি আমরা দেখব। আমি তো কর্মকর্তার কথা বলি না সুলতানা, আমি আপনাকে একটু কথা বলছি, একটা সিপাহীর পরিবারও কিন্তু আজকে কিন্তু নিরাপত্তাহীন হবে যদি কোনো পরিবর্তন হয়। কেন? কেন ওই পরিবারকে জিজ্ঞেস করবে পাবলিক যে তুমি একটা আর্মি সিপাহী, অথচ তোমার এরিয়া গ্রামের মধ্যে এই লোকটা মার খেয়েছে, তুমি কিছুই করতে পারো না। কারণ এলাকায় কিন্তু, গ্রামে কিন্তু একটা সিপাহীকেও কিন্তু বড় অফিসার মনে করে। সেখানে তারা জেনারেল আর সিপাহীর মধ্যে অত পার্থক্য বুঝতে চেষ্টা করবে না। তারা মনে করে আরে বাবা এই আর্মির জ্যেষ্ঠ, এই কামনা আমাদের নিরাপত্তা দিতে পারে না। ওই পরিবারটাও কিন্তু বিপদে পড়বো। আমি কিন্তু প্লিজ, আমি একবারে বলছি না জেনারেলরা বিপদে পড়বো। আর সুশীলদের গায়ে লাগাতে, সুশীলরা এখন খেপছে, সুশীলদের গায়ে লাগাতে তাদের লালবদর গুলোও খেপছে। আপনি হ্যাঁ 30 জনের ভিতরে ইয়ে ছাড়া, পান্না ভাই ছাড়া বেশিরভাগই হলো লালবদর। যে লালবদররা কিন্তু ইনসাইট, মানে মানুষকে উস্কানো শুধু না, মানুষকে রক্ত চোষা বানিয়েছে, মানুষকে রক্ত কি বলে, রক্ত খেকো বানিয়েছে এরা এদের কথাবার্তা দিয়ে। হ্যাঁ, সেগুলো কিন্তু এখন ভয় পাইছে। এই কারণে কিন্তু আমরা তো হাউকাউ করছি। কিন্তু এরা ভয় পাওয়ার চাইতে বড় কথা হলো, এরা কিন্তু ভয় পাচ্ছে কার কাছ থেকে জানে, এর বাড়িতে যে লোকগুলি কাজ করে, এই বাড়িতে যে দারোয়ান কাজ করে, কে কখন যে বিদ্রোহ করে তারই পিটান দিয়ে দিবে, এই ভয় কিন্তু তারা এটা করছে।
কিন্তু এইটা শুধুমাত্র এই সুশীলদের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু এটা গ্রামে গঞ্জে সর্বত্র। আমি বলছি একটা সিপাহী পরিবারও আজকে নিরাপত্তাহীন হয়ে পড়বে, কারণ পাবলিক বলবে যে তুমি বেটা আর্মি, তোমারও সিপাহী বা সে হাবিলদার বা ক্যাপ্টেন না কি জেনারেল সাহেব এটা তো ভাবে না, সে তো মনে করে এই বেটা হলো সবচেয়ে শক্তিশালী, আমাদেরকে রক্ষা করে দেবে। এর পরিবার যখন আহ, দেখতেছে যে না, ওরা কোনো ভূমিকা, লাঠি হাতে দৌড়াদৌড়ি করে আনসারের মতো, ঠিক আছে, অস্ত্র আছে কাঁধের মধ্যে ঝুলিয়ে লাঠি দিয়ে দৌড়াদৌড়ি করে, তখন এরা কিছুই করে না, তো কি বলবে বলেন? তখন কিন্তু ওই সিপাহীর পরিবারটাও কিন্তু নিরাপদ থাকবে না। এটাই কেউ কিন্তু বুঝে নিতে পারছে না যে এই ঘটনাটাই কিন্তু, এই যে ধরেন একটা কোথাকার কি একটা ফরিদ ঢালি নাকি যেন একটা ছোটখাটো স্বেচ্ছাসেবক নেতা হইলো, দিয়া এই সিসির সাবেক সিসির গলায় দিল, আপনি শুধুমাত্র ওর ঘাড়ে যাবেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এটাতে বাদ পড়বেন? পড়বেন না কিন্তু। কেন বাদ পড়বেন না? কারণ হলো তার বাড়িতেও কিন্তু সিসি কে পছন্দ করার লোক থাকতে পারে, বা সিসির প্রতি যে ঘটনাটা ঘটেছে, সে আগে লালবদর হয়ে থাকতো, সে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যেহেতু লালবদর সুশীলরা চেঞ্জ হয়েছে, তাহলে লালবদর যে রাস্তায় টোকা আছে সে চেঞ্জ হচ্ছে না, তার মানসিকতা চেঞ্জ হচ্ছে না, এভরি ওয়ান চেঞ্জ। জি। সো আর তাইলে আমাকে রিস্ক একটা কিন্তু জিনিস সমাজের বলেন। সর্বস্তরে। জি, আমাকে একটা জিনিস বলেন, সেনাবাহিনীর একটাই কাজ, তাদের অনেকগুলো কাজ নেই, তারা এখন চৌকিদারি করছে, টহলদারি করছে, হাবিলদারি করছে, এগুলো তাদের কাজ না। তাদের একটা মাত্র কাজ, সেটি হচ্ছে কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। কোথায় তারা? আপনি তো বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো রিস্কে পড়ে নাই এখন পর্যন্ত যে তাদের রক্ষা করতে হবে। এখন পর্যন্ত তারা কিন্তু সেই কামটা কখনো করেনি। তারা যেটা করছে আমাদের কোনটা মানুষদের আপনি উপরে বলেন লাঠিপেটা তো? করেছে। এখনো রিস্কে পড়েনি আপনি বলতেছেন? না, আমি বলছি না স্বাধীনতা সার্বভৌমত্ব মানে বহিঃশক্তি দ্বারা স্বাধীনতা সার্বভৌমত্ব রিস্কে পড়েছে, এটা আমি বলছি না। আমি বলছি কোনটা, আমি বলছি দেশের সোলের মধ্যে হাত পড়েছে, দেশের আত্মার উপরে হাত পড়েছে, দেশের মানুষ, দেশের আত্মা। সে মানুষ যখন অত্যাচারিত হয়, বাদ দেন ইয়ে, আপনি আপনার নুরুল হুদার সাবেক কি বলে প্রধান নির্বাচন করছে, নুরুল হুদার কারণে আমরা রিয়াক্ট করতেছি, কিন্তু কখন ওই যে ছেলেটা মারা গিয়েছিল ইয়েতে কি বলে জাহাঙ্গীরনগরে, যে ছেলেটা, যে ছেলেটাকে রংপুরে মারা হলো, যে ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে ভাত খাইতে খাইতে মেরে ফেলা হলো, এগুলো রিয়াকশন হবে না? এগুলা রিয়াকশন কোথায় হচ্ছে? ওর পরিবারে আছে, ও সর্বত্র আছে। এখানে রিস্ক কিন্তু সমাজের সর্বত্র ছড়ায় পড়তেছে সুলতানা। ইজ নাথিং উইথ দি অন দি টপ। আমরা ভাবতেছি টপের উপর পড়বে, যে ইউনুস সাহেবের জুতার গলা মালায় দিলেই যে আমাদের সমাধান হবে, তা তো না। ইউনুস সাহেবের পুরা গ্রামীণ ব্যাংকের পুরা স্ট্রাকচারের এভরি সিঙ্গেল ওয়ান উইল বি অ্যাট রেস্ট। এটাই কিন্তু ইউনুস সাহেবদের মাথার মধ্যে না। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা, যে হোল ইনস্টিটিউশন, সেনাবাহিনীর হোল ইনস্টিটিউশন, নৌবাহিনীর হোল ইনস্টিটিউশন, বিমান বাহিনীর হোল ইনস্টিটিউশন, পুলিশের হোল ইনস্টিটিউশন, আনসারের হোল ইনস্টিটিউশন ইজ এট রিস্ক নাও। কারণ তারা নিরাপত্তা দিতে পারছে না, সো মানুষ তাকে বিশ্বাস করবে কেন, তারা মানবে কেন? কেন মানবে ওরা? কালকেও আমি দেখলাম যে একজন ইয়াকে বলতেছে, যে ডিসির মতো একজন ব্যক্তিকে, একজন আর্মি অফিসার, আরেকজন আর্মি অফিসার বলতেছে একটা ছেলে, যোগাযোগ করেন ওই ডিসির সাথে, ফোন লাগান, আমার সাথে কথা বলে, মানে অ্যাজ ইট হি ইজ এ সার্ভেন্ট। ওকে, হি ইজ এ সার্ভেন্ট, হি ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, হি ইজ পাবলিক সার্ভেন্ট, হি ইজ অল রাইট। বাট ইটস নট লাইক দ্যাট যে আপনি ইনস্টিটিউশনটা কোন পর্যায়ে নামিয়েছেন, যে আমি একজন সাধারণ নাগরিক যে আপনাকে স্ল্যাপ মারার সুযোগ খুঁজতেছি। এটা তো তাই, তাই না? আপনি এই যে নতুন বাজার এলাকায় যে পুলিশকে পিটানো হইলো আবার এই জাস্ট এই সময়ের মধ্যে, তো সেটা কি পিটানো না? এই যে দেখেন, এই যে মানুষের হাতে হাতে নেওয়ার যে প্র্যাকটিসটা চেঞ্জ করতে পারেন নাই সেনাপ্রধান, তার এত কথা দিয়েও চেঞ্জ করতে পারেন না তার বাহিনী দিয়ে। এটা ওনার ব্যর্থতা না, টোটাল ওনার বাহিনীর ব্যর্থতা, আই ডোন্ট নো, বাট হোয়াট আই সে দ্যাট ইজ ইট ইজ আন স্ট্রাকচার, যে স্ট্রাকচারে হোল লিডারশিপ আছে, 90-100 জনের মতো লিডারশিপে আছে। সে লিডাররা কোথায় রে ভাই? ছোট হোক আর বড় হোক, কোথায় তারা? নাই। সেনাবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল? নৌবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল? বিমান বাহিনীর স্ট্রাকচার কোথায় গেল? পুলিশের স্ট্রাকচার কোথায় গেল? হোল থিং ইজ গন। ইটস লাইক আমার আপনার সামনে এখন কিন্তু নিরাপত্তায় না। আপনি যে কোনো মানুষকে বলেন, এটা শুধু নুরুল হুদা না, যে কোনো মানুষ এখন নিরাপত্তাহীন। কথায় কথায় আপনি এই কদিন আগে দেখলাম একজন তরমুজ বিক্রেতা, সে দাম বেশি চাইলো কেন? ঝগড়া হয় আমাদের দেশে, তো এটা একটা প্র্যাকটিস, আমরা দর দর তরমুজ বিক্রেতাকে পিটানো শুরু করে দিচ্ছে। আরে ভাই, সে তো বিক্রি করতে আসে, সে হয়তো খুব দায়িত্বহীন ভাবে বেশি দাম চাইছে, কিন্তু তাই বলে কি আপনি পিটাতে হবে আপনাকে? সো দ্য প্র্যাকটিস হ্যাজ গন ইন দ্যাট ফার, যেটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। এখন তাহলে এখান থেকে উপায় কি আছে সাকিব ভাই? আমি মনে করি যে হোল লিডারশিপ, হোল সেনাবাহিনী, যে সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, আমি সেনা প্রধানের বক্তব্যটা আপনাকে কোট করি, এটা হলো সেনাবাহিনীর প্রধানের পাশে কিন্তু দুই বাহিনীর প্রধান ছিল, তারা কিন্তু
আহ, উনি কিন্তু দুই পাশে রেখে কিন্তু উনি এই কোডটা উনি করেছিলেন। তিনি কি বলেছিলেন আমি জাস্ট আপনাকে বলি, যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করব এবং এর মধ্যে সেনাবাহিনী এর মধ্যে দেশের কার্যক্রম চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি গণভবনে যাব, রাষ্ট্রপতির কাছে যাব, এই সরকার গঠন করব। অনেক আমি কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জান মাল আপনাদের কথা দিচ্ছি, আপনাদের আশাহত হতে হবে না। উনি কিন্তু সশস্ত্র বাহিনীর পক্ষে, সো হোল লিডারশিপ ইজ বিহাইন্ড হিম। উনি সেনাবাহিনীর পক্ষে, হোল সেনাবাহিনীর লিডারশিপ ইজ বিহাইন্ড হিম। আমি বলছি ওরা কোথায় যারা দেশে ধরেন হতে পারে না একজন ব্যক্তি একটু ডরপুক ভীতু, তো তাকে যেহেতু নেতা বানায় ফেলছে তাকে সাহস দেওয়ার জন্য হোল লিডারশিপ মানে ব্যাকআপ লিডারশিপ কোথায় তাকে পুশ করার জন্য? সামটাইমস ইউ নিড পুশ। যে কোন আপনি দেখেন টপ লিডারকে এখন পুশ এর করতে বলতেছে, এই হবে। যে আমার দর্শক বলতেছে যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী মবের সঙ্গে জড়িত। না এটা একটা অভিযোগ, বাট আই ডোন্ট থিংক সো দিস ক্যান হ্যাপেন। এটা এটা নিরাপত্তা আবার সংকটের এগুলো লক্ষণ, দে আর অ্যালাউইং। যে, আমি বারবার বলছি দে আর অ্যালাউইং, মানে আমি বারবার প্রশ্নটা আনতেছি যে টপ লিডারশিপ তাদের হোল লিডারশিপ ইজ ফেইল্ড। ফেইল্ড আপনি বলতে পারেন, কিন্তু তারা ইনভলভ, আমি এটা সেনাবাহিনী বলছি। রেখে আমাদের লাভ কি? আমরা এরকম তো এখন ডক্টর ইউনূসকে যেমন ভাড়া করে আনা হয়েছে, এরকম সেনা বা প্রধানও ভাড়া করে আইনা বসায় দেয়া হোক, তাই তো? আমি তো আর কিছু দেখি না। যদি সবাই এরকম সেটাই তো এখন এই সেনা প্রধানের কর্মকাণ্ড এবং তার লিডারশিপের কর্মকাণ্ডতে এইটাই মনে হচ্ছে যে তিনি আসলেই ওনার নখদন্তহীন, capable, একটা নখদন্তহীন একটা বাঘ, এটা মনে হচ্ছে। এটা সত্য কথা, মানে কিন্তু হোল মবই লিডারশিপ সামলাতে কি করে? পারে না। যুদ্ধ আমরা শুনছি আমাদের দেশে যুদ্ধ হতে পারে, হ্যাঁ? আমাদের দেশ প্রক্সি ওয়ারে পড়ে যেতে পারে, রাইট? তো একটা মব সামলাতে পারে না, তো ওনারা যুদ্ধ সামলাবেন কেমন করে? আবার বলে আচ্ছা আমাদের উপর আস্থা রাখতে হবে, তাদের নামের সঙ্গে বলতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী। আচ্ছা, দেশপ্রেমিক এটা নিয়ে আমার খুবই আপত্তি। দেশপ্রেমিক সবাই আমরা, ও একা সেনাবাহিনী হবে না। এই সেনাবাহিনী বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট হত্যার সাথে জড়িত। এই সেনাবাহিনী বাংলাদেশের টপ এরা বাংলাদেশে কত মুক্তিযোদ্ধাদের বাবা কি করছে? আমি তো এটাই এখন আর বুঝে পাই না। মুক্তিযুদ্ধের টপ শুধুমাত্র যখন লিডারশিপকে বন্যা হত্যা টন্যা করার হয় জন্য। তখন তারা ত্রাণ বিতরণ করতে যায় হেলিকপ্টার নিয়ে। আসলে এটাই আমি একটা কথা বলছি, সেটা হলো সেনাবাহিনীকে কি কি কিসের জন্য ট্রেনিং দেওয়া হয়? সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যে কিল করার জন্য। কাকে কিল করার জন্য? শত্রুকে কিল করার জন্য। এখন এদের হাতে যদি আপনি লাঠি ধরায় দেন, তাহলে আপনি কি করবেন বলেন তো? সে তো ট্রেনিং নিছে বিএমএ তে, বা সে ট্রেনিং নিছে তার একাডেমিতে, বা সিপাহি থেকে শুরু করে একদম তাকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রু খুন করার জন্য। এখন আপনি এখানে শত্রু খুন করার জন্য আমার নামান নাই তো, আপনি তো নামে হলো ওই যে পিঁপড়া বাহিনীকে আপনি সামাল দেওয়ার ইতিহাসে জন্য। লেখা থাকবে এরা কি রকম কাপুরুষ, এরা কি পরিমাণ কি রকমের মির্জাফরের মতো দেখছে, চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ইতিহাস তাদের আবারও ক্ষমা বলছি, করবে না। আমি সুলতানা এটা বলতে পারি, আমি কাউকে এত হাসি বলি না মির্জাফর বলে, বাট আই কল দেম যে তারা একটা ফেলিয়ার। দ্য হোল ইনস্টিটিউশন হ্যাজ বিকাম এ ফেলিয়ার। একবার টোটাল শুধু সেনাবাহিনী না, টোটাল সশস্ত্র বাহিনী একটা ফেইল্ড কেসে পরিণত হয়েছে, ফেইল্ড স্টেট হয়। এখন আমাদের এই ইনস্টিটিউশন, যেটা লাস্ট ইনস্টিটিউশন ছিল, যেটা বলা হতো যে তার উপর নির্ভর করা যায়, এবং উনি দাবি করেছিলেন যে আমার উপর নির্ভর করেন। উনি অনেকবার কিন্তু হুঙ্কার দিয়েছেন, আপনি মনে আছে বহু হুঙ্কার উনি দিয়েছেন, ইবার চলবে না, অমুক হবে না, এনাফ ইজ এনাফ, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। কোনো কিছুই তো ওনার কথা হচ্ছে না। তার মানে আমি বারবার বলছি দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য লিডারশিপ। দ্য হোল মিলিটারি মেকানিজমে কোনো একটা প্রবলেম আছে, যেই প্রবলেমের কারণে ওয়াকার সাহেব কথা দিয়ে আবার পিছিয়ে আসতে হয়, কারণ তাকে কেউ টেনে ধরছেন, টেনে ধরে মানে তাকে এটা বলছে চেইন খবরদার, অফ কমান্ডের সমস্যা। সমস্যা আছে। অবশ্যই মাস্ট, দিস ইজ দ্য হোয়াট দ্য প্রবলেম ইজ, আই টেল ইউ, দ্যাট মাস্ট বি এ প্রবলেম ওয়াকারুজ্জামান। যে কারণে ওয়াকারুজ্জামান সবসময় একটা তার এই যে বলে না কলা চেপে ধরে রাখে না, ধর মারামারি করার সময় বন্ধু বন্ধুর কলা চেপে ধরে রাখে না, এই তার টপ লিডারশিপের মধ্যে কেউ কলা চেপে ধরছে।